সবাইকে স্বাগত এটিএন নিউজে। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, প্রায় প্রতিদিন ঠিক এই সময় আমরা হাজির হয়ে যাই হ্যাপেনিং পয়েন্ট নিয়ে নতুন বিষয় এবং আমাদের সাথে যুক্ত হন একজন অতিথি। ঠিক তেমনই আজকে আমাদের সাথে যুক্ত আছেন মোস্তফা সেলিম, নাগরিলিপিবিদ, ফোকলোর গবেষক এবং প্রকাশক। আপনাকে স্বাগত জানাচ্ছি এটিএন স্টুডিও। ধন্যবাদ। দর্শক, যেমনটি বলছিলাম, একজন নতুন অতিথি এবং নতুন একটি বিষয়। আমাদের আজকের বিষয় কেমন চলছে বইমেলা। দর্শক, ফেব্রুয়ারি মাস আমাদের আশা আকাঙ্ক্ষার মাস। বাঙালি জাতির জন্য এই মাসটা অনেকটা আনন্দের। আমাদের এই বইমেলা আমাদের প্রাণের মেলা। বই মানুষের অন্তরকে জাগ্রত করে, তার মনুষ্যত্বকে বিকশিত করে। সেই বইমেলা এবার কেমন চলছে সে ব্যাপারেই বিস্তারিত আলোচনা করব আমাদের আলোচকের সাথে। আমি চলে যাচ্ছি মোস্তফা সেলিমের কাছে। আমাদের বইমেলা প্রাণের মেলা। আসলে মনুষ্যত্ব বিকাশের জন্য বইয়ের বিকল্প নেই। মানুষের জ্ঞানে একটা সীমাবদ্ধতা থাকে, সেই সীমাবদ্ধতার গণ্ডি পেরিয়ে সীমানাহীন হয়ে যায় মানুষ বই পড়ে। আপনি একজন বই লেখক, গবেষক এবং বইপ্রেমী অবশ্যই। কেমন বলবেন এবারের বইমেলাকে, কেমন চলছে? এটা ফেব্রুয়ারি মাস 1952 সালের ভাষা আন্দোলনের যে চেতনা, সেই চেতনার থেকেই মূলত অমর 21শে গ্রন্থমেলা আমরা প্রতি বছর উদযাপন করি। এই স্বাধীন বাংলাদেশে তার কোনো বছরই ব্যত্যয় হয়নি। এবছরও 21শে গ্রন্থমেলা আয়োজিত হয়েছে যথারীতি বাংলা একাডেমি চত্বর এবং সোহরাওয়ার্দী উদ্যানে। আয়োজনের পরিসরের দিক থেকে এটি বাংলাদেশের সর্ববৃহৎ বইমেলা। অর্থাৎ প্রতি বছর যে সংখ্যক গ্রন্থ প্রকাশক এই মেলায় অংশগ্রহণ করেন, এবছর তার সংখ্যা প্রায় 2 শতাধিক প্রকাশক বৃদ্ধি পেয়েছেন। ফলে এই দিক থেকে এটি বৃহৎ মেলা, গ্রন্থমেলার ইতিহাসে এটি একটি বৃহৎ বড় পরিসরের মেলা। কিন্তু নানা বাস্তবতায় এই মেলাটি প্রতি বছর যে প্রাণের সঞ্চার করে পাঠক, লেখক এবং দেশের সাধারণ মানুষের যেটি মিলন মেলায় পরিণত হয়, এটি এবারও ব্যত্যয় হয়নি। কিন্তু তার মধ্যে খানিকটা অস্থিরতা যোগ হয়েছে এবং নানা বাস্তবতায় বইমেলা খানিকটা অন্যান্য বছরের তুলনায় রং হারিয়েছে। কিন্তু যেহেতু এটি আমাদের, আপনি বলছিলেন যেটি আমাদের প্রাণের মেলা, এটি আমাদের ঐতিহ্যের মেলা, এটি আমাদের বাঙালি জাতীয়তাবাদের, বাঙালি জাতিগোষ্ঠীর দীর্ঘদিনের ঐতিহ্য চর্চার একটি অংশ হয়ে গেছে। ফলে এইটিকে এই অস্থির পরিস্থিতিতেও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা বইকে ভালোবাসেন, দেশের সাহিত্য সংস্কৃতিকে যারা দেশের মানচিত্রে সমুন্নত রাখতে চান, দেশকে যারা এগিয়ে নিতে চান, চিন্তার দিক থেকে যারা অগ্রসর থাকতে চান, সৃজনশীলতা যারা নিজেকে তৈরি করতে চান, সেই সব পাঠক, লেখক, শুভানুদায়ীরা বইমেলা যাচ্ছেন। এবং আজ যথারীতি 11তম দিবস। আমরা আশা করি যে আর কিছুক্ষণ পরে আজকে বইমেলা চত্বরে দেশের অগণিত পাঠকের উপকারে, গতকাল যাই ঘটুক, আবার সেসব ভুলে গিয়ে পাঠকরা আবার বইমেলামুখী হবেন। আসলে প্রত্যেকটি বিষয় আসলে পজিটিভ এবং নেগেটিভ দিক থাকে এবং সবসময় আসলে কিছু না কিছু ঘটনা ঘটেই থাকে। এবারেরটাই যে আসলে আমরা পরিলক্ষিত করব তা না। আমি আপনার সাথে যুক্ত করতে চাই যে আপনার কথা ধরেই যে প্রাণের যেহেতু বইমেলা, আমরা তো বই ছাড়া আসলে অবশ্যই আমাদের জ্ঞানের সীমাকে বৃদ্ধি করতে পারবো না। এবং অনেকেরই বই আসলে প্রাণের খোরাক। বা বই তো অবশ্যই প্রাণের খোরাক, শুধু একটা প্রাণের খোরাক না, বই আমাদেরকে প্রকৃতপক্ষে, আমরা মানুষের দুটো সত্তা আছে, এটা জীব সত্তা, আমরা হচ্ছে প্রাণী, অন্য আরেকটা প্রাণীর মতো আমরা প্রাণী হিসেবেই আমরা জন্মাই, আর পরে মানুষ হয়ে উঠি। এই মানুষ হয়ে আমরা পরিবারে, এই মানুষ হয়ে আমরা বিদ্যায়তনে, এই মানুষ হয়ে বিশ্বজনীন পাঠ করে পৃথিবীটাকে পাঠ করে। এই পৃথিবী পাঠ করতে হলে যে পৃথিবীটার হাজার হাজার লক্ষ বছরের জ্ঞানকে ধারণ করে, সেইগুলো তো পুঁথিপুস্তক। আপনার জ্ঞানের বাহন হচ্ছে পুঁথিপুস্তক, বই। তার তো কোনো বিকল্প হবে না। আপনি যদি নিজেকে মানুষ হিসেবে তৈরি করতে চান, প্রাণী থেকে নিজেকে মানুষ হিসেবে উন্নীত করতে চান, তাহলে তো আপনাকে বইয়ের সাথে আপনার একটা নিবিড়তম সম্পর্ক, একেবারে অবিচ্ছেদ্য একটা সম্পর্ক আপনাকে তৈরি করতে হবে। তা না হলে তো আপনি সৃষ্টিশীল মানুষ হবেন না, আপনি মননশীলতা আপনার মধ্যে থাকবে না, আপনার মধ্যে হয়তো দেহে আকার আকৃতিতে এটা মানুষ থাকবেন। পশু সত্তা আপনার থেকে, আমাদের প্রতিটি মানুষের মধ্যে একটা পশু আছে। সেই পশুকে বিদ্যুৎ বিতাড়িত করতে হলে আমাকে জ্ঞানের আলো আমার মধ্যে আসতে হবে, এবং সেটাই হচ্ছে বই দিয়েই আমরা বিতাড়িত। সেই সব সমস্যাকে পাশে কাটিয়ে আমরা বই প্রতি আরো আগ্রহ বাড়াবো এবং মেলামুখী হব, বই মেলামুখী। আমি যদি একটু যুক্ত করতে চাই, যেহেতু আপনি একটু বিস্তারিত বলছিলেন বই নিয়ে,
সেক্ষেত্রে আমাদের শিক্ষা ব্যবস্থার যেই লেখাপড়া আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আসলে এইটিকে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, কতটা আসলে মনুষ্যত্ব বিকাশের জন্য, যে মনের পশুকে নিবারণের জন্য উপযুক্ত বলে মনে করছেন? আমাদের শিক্ষা ব্যবস্থায় গলদ আছে, আমাদের পাঠ্যপুস্তকে গলদ আছে, কিন্তু এর চেয়ে বড় গলদ হচ্ছে ব্যবস্থাপনায়। আচ্ছা। যে শিক্ষকরা পড়ান, যে অভিভাবকরা তার সন্তানকে বিদ্যাপীঠে পাঠান, তারও একটা বড় গলদ আছে। আমাদের শিক্ষা ব্যবস্থা যাই হোক, আমরা যারা পড়ালেখা করেছি, এই বয়সে উন্নীত হয়েছে, আমি তো হয়তো চূড়ান্ত রকমের আধুনিক পাশ্চাত্য মানে শিক্ষার মতো স্মার্ট একটা পাঠ্যসূচি হয়তো আমরা তৈরি করতে পারিনি, কিন্তু আমাদের এই পাঠ্যসূচি দিয়েও, এইরকম একটা ট্রেডিশনাল পাঠ্যসূচি দিয়েও আমাদের এখানে মানে অন্তত 50 বছর আগের ইতিহাস যদি আমরা দেখি, অনেক সমৃদ্ধ, মানে আমাদের বিশ্বজনীন মানুষ তৈরি হয়েছে। বিজ্ঞান বলেন, সাহিত্য বলেন, আমাদের অর্থনীতি বলেন, সব ক্ষেত্রেই আমরা বিশ্বজনীন মানুষ পেয়েছি। আসল ব্যাপারটা পাঠ্যসূচি যাই হোক, আসলে ব্যবস্থাপনাটা এখানে যথেষ্ট ফাঁকা। শিক্ষার সাথে যারা যুক্ত মানুষ, শিক্ষক, বিশেষ করে শিক্ষক সমাজ, বিশেষত অভিভাবক, শিক্ষক সমাজের নিকট থেকে তো অভিভাবকরা তার সন্তানের শিক্ষাটা বুঝে নেবেন। এই অভিভাবকরাও এখন আমাদের এখানে বেশ মানে উদাসীন, এবং আমরা আসলে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার নামে আমাদের সন্তানের কাছ থেকে কি পেতে চাই সেটাও আমরা পরিষ্কার না। আমরা পাশ্চাত্য শিক্ষা এখানে নিয়ে এসেছি, আমরা মাদ্রাসা শিক্ষা আছে, মিশ্র শিক্ষা আছে, এই দেশের পাঠ্যসূচি আছে। একটা দেশে এত বহুমুখী বিভাজন শিক্ষা ব্যবস্থায় পৃথিবীর আর কোথাও নেই। ফলে আমাদের এই যে আমরা বহু মতাদর্শিক মানুষ, বহুমত অবশ্যই গ্রহণীয়, কিন্তু মানে যে মতাদর্শগুলো ব্যক্তিতে পার্থক্য তৈরি করে, মানুষে পার্থক্য তৈরি করে, একজন থেকে আরেকজনকে এক মতবাদ আরেক মতবাদকে ঘৃণা করতে শেখায়, সেই রকমের পারস্পরিক বিরোধী মতবাদ এখানে সমান্তরালে এগোচ্ছে। ফলে আমাদের দেশে এবং ছোট থেকেই সেই বিষয়টা ধরে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এইগুলো এই ব্যাপারে পড়ছো, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, মাদ্রাসা। তারপরে ধরেন মানুষের যে দীক্ষাটা, এক একটা স্কুলিং এক একভাবে মানুষকে মোটিভেটেড করতেছে। ফলে আমাদের এখানে দ্বন্দ্বটা খুব অনিবার্য হয়ে উঠেছে। দারুণ বলেছেন। আসলে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য অনেক সময় দরকার, অনেক বিস্তারিত বলা যায়। আমাদের যেহেতু আজকে বিষয় কেমন চলছে বইমেলা, আপনি আসলে একজন গবেষক, এবং যেটি হচ্ছে আমাদের হারিয়ে যাওয়া নাগরী লিপিবিদ, আপনি এই ভাষাটি নিয়ে, উত্তরের ভাষাটি নিয়ে আপনি কাজ করছেন। আসলে কোন চেতনা থেকে বা কোন উদ্যোগ থেকে আপনি এই বিষয়টি নিয়ে উদ্যমী হলেন বা এই বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছেন, আমি জানতে চাচ্ছি। আমাদের দেশ পৃথিবীর মধ্যে ভাষা বৈচিত্র্যে, ভাষা সমৃদ্ধিতে পৃথিবীর মধ্যে 1 নম্বর দেশ। এটি আমরা এই নেগেটিভটা তৈরি করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আমাদের এখানে 2টো ভাষা আন্দোলন সংগঠিত হয়েছে। এটি বাংলা ভাষার দাবিতে এখানে 1952 সালে যেমন ঢাকায় ভাষা আন্দোলন হয়েছে, এখানে 6 জন মানুষ শহীদ হয়েছিলেন। ঠিক শিলচরে 1961 সালে 19 মে আরেকটি ভাষা আন্দোলন সংগঠিত হয়, সেখানেও বাংলা ভাষার দাবি ছিল, এবং সেখানে 11 জন মানুষ শহীদ হয়েছিলেন। একজন নারী, কমলা ভট্টাচার্য, তিনিও শহীদ হয়েছিলেন। এটি ভাষা আন্দোলনের দেশ। আর অন্য একটি বৈচিত্র্যের জায়গা হচ্ছে যে এইখানে পৃথিবীর একমাত্র দেশ যেটি বাংলাদেশ, যেখানে তার একটা ভাষার একাধিক বর্ণমালা বিকশিত হয়েছিল। বাংলা লিপি, যেটি আমরা বাংলা বর্ণমালা, সেটির পাশাপাশি 14শ শতাব্দীতে সিলেট অঞ্চলে, সিলেট মানে বঙ্গের উত্তর পূর্বাঞ্চল, আজকের সিলেট নয়, বৃহৎ সিলেট, আসাম, শিলচর, ত্রিপুরা জুড়ে, একেবারে বৃহৎ অঞ্চল জুড়ে এই সিলেটি নাগরী লিপির উদ্ভব হয়েছিল। সিলেটি নাগরী লিপির উদ্ভব হয়েছিল গণশিক্ষার প্রয়োজনে, বাংলা ভাষার জটিলতাকে মানে নিরসন করার জন্য, যাতে সহজে মানুষ শিক্ষা দীক্ষা নিতে পারেন। সেই কারণে বাংলা বর্ণমালার যে জটিল, আপনি জানেন যে আমাদের বর্ণমালা হচ্ছে সংস্কৃত বর্ণমালাকে অনুকরণ করে তৈরি করা, ফলে এখানে বর্ণসংখ্যা অনেক, যুক্তাক্ষর বেশি, অল্পপ্রাণ, মহাপ্রাণ, নানা জটিলতা আছে। এই জটিলতাগুলোকে বাদ দিয়ে একেবারে সহজ সরল একটা লিপি তৈরি করেছিলেন সিলেটি নাগরী লিপি। এটা মাত্র 33টি বর্ণ আছে, যুক্ত বর্ণ মাত্র 16টি, অন্যান্য একই ধ্বনির একাধিক বর্ণ নেই। ফলে এটি খুব সহজ সরল একটি লিপি হয়েছিল। আপনি দেখবেন যে পৃথিবীতে বিখ্যাত সবচেয়ে লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলে যে ভাষাগুলোকে, যেগুলো পৃথিবীর সংযোগ ভাষা, ইংরেজি মাত্র 26টি অ্যালফাবেট, এবং তার কোনো আকার উকার এইসব কিছুই নেই, যুক্তাক্ষর নেই। কিংবা আপনি এরাবিকেও ধরতে পারেন, এটিও অন্যতম লিঙ্গুয়া ফ্রাঙ্কা, পৃথিবীর বহু দেশে মানে এই ভাষাটির সংযোগ ভাষা হিসেবে প্রতিষ্ঠিত। এরাবিকের বর্ণসংখ্যা অনেক কম। এভাবে পৃথিবীর যত
চীনের মানুষ, বৃহৎ চীনের মানুষ পৃথিবীর সবচেয়ে বেশি জনগোষ্ঠীর দেশ হচ্ছে চীন, অথচ চীনের ভাষা কিন্তু সংযোগ ভাষা হয়ে উঠতে পারেনি। কেন হতে পারেনি? তাদের বর্ণ সংখ্যা 4,500। এত বর্ণ শিখে বলা হয় যে চীনের একজন মানুষ 2,500 বর্ণ শিখলেই তাকে শিক্ষিত ধরা হয়। তার বর্ণ হচ্ছে প্রতীক চিহ্ন। তো এই যে সিলেট অঞ্চলের আবার একটা এইসব লিপি ওখানে উদ্ভাবনের একটি বড় কারণ হচ্ছে সিলেট হচ্ছে বঙ্গ কামরূপ বলা হয়, বাংলা ভাষা বিকশিত হয়েছে বঙ্গ কামরূপ হয়ে। সিলেট হচ্ছে কামরূপ অঞ্চল। এমন দারুণ কিছু বিষয় আপনি বলছেন, কিন্তু একটু বিরতি নিতে হচ্ছে। আমরা ফিরে আসছি আপনার কাছে বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। সময় হলো একটি বিরতির, ফিরে আসছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে আসলাম হ্যাপেনিং পয়েন্টে। আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে। জনাব মোস্তফা সেলিম, আপনার কাছ থেকে শুনছিলাম নাগরি লিপি নিয়ে, আমি আরেকটু বিস্তারিত শুনতে চাচ্ছিলাম। তো নাগরি লিপি হচ্ছে এই সিলেট অঞ্চলে, যেহেতু এটা ভাষা, এটা তীর্থভূমি, ভাষার আতুরঘর, যেহেতু বাংলা ভাষা ওই অঞ্চলে বিকশিত হয়েছে, কামরূপ হয়ে বাংলা ভাষার বিবর্তিত যে রূপটা, এখন এই বাংলাটা আমরা বলছি। তো সিলেট অঞ্চলে যেহেতু এটি ভাষা আন্দোলন, বঙ্গ কামরূপ অঞ্চলটি, ওগুলোকালে মানুষের যে প্রেষণাটা, ভাষার প্রতি যে মানে তাদের ভালোবাসা, এই ভালোবাসা থেকে কোনো একটা মহল আজকে থেকে 600 বছর আগে নাগরি লিপি প্রচলন করেছিলেন। এবং নাগরি লিপি প্রচলনের উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে, বিশেষ করে নিরক্ষর মানুষদের মধ্যে শিক্ষাকে জনপ্রিয় করা। যেহেতু আজকে থেকে 600 বছর আগে সেই বাস্তবতায় বাঙালি মুসলমানরা খুব বেশি বাংলা শিক্ষার প্রতি উৎসাহী ছিলেন না। তখন বাংলা ভাষাটা বিকশিতও হচ্ছিল। ফলে ওই মানে বাংলা ভাষার সান্ধ্যকাল অতিক্রম করে আস্তে আস্তে মঙ্গল কাব্যগুলো লেখা হচ্ছে। সেই সময় সিলেটি নাগরি লিপির উদ্ভব হয়। এবং সিলেটি নাগরি লিপির উদ্ভবের মূল কারণ ছিল সাধারণ মানুষকে, যারা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নয়, তারা যেন সহজে এই জটিলতামুক্ত বর্ণমালা শিখে সাহিত্য চর্চা করতে পারেন, তাদের জীবন দর্শন সাহিত্যের রস আস্বাদন করতে পারেন। সেই উদ্যোগটাও দারুণভাবে সফল হয়েছিল। এবং এই নাগরি লিপি দিয়ে 2 শতাধিক গ্রন্থ পুঁথি তৎকালে রচিত হয় এবং প্রকাশিত হয়। এবং সিলেট অঞ্চলে 1860 সালে মুদ্রণখানা প্রতিষ্ঠিত। আপনার গবেষণায় প্রায় 40টি বই আছে। আমি নাগরি লিপির 40টি বই পাঠকদের জন্য উপস্থাপন করেছি। তার মধ্যে আমার মৌলিক গবেষণা আছে কয়েকটি গ্রন্থ, কতগুলো গ্রন্থ আছে ওই সময়কার পাণ্ডুলিপিগুলোকে আমি উপস্থাপন করেছি। আপনি বলছিলেন আসলে সহজভাবে প্রকাশ করার জন্য এবং বর্ণ সংখ্যাও কম, তার মানে এই ভাষাটি প্রাঞ্জল বলা যেতে পারে। সিলেটি নাগরি লিপি আসলে সিলেটের সমাজ ভাষাকে গ্রহণ করেছিল, কিন্তু ওটা হচ্ছে প্রকৃতপক্ষে একটি বর্ণমালা। ওই সিলেটি নাগরি লিপির বর্ণমালা এবং বাংলা বর্ণমালা উচ্চারণ, নাম সবই এক, আকৃতি ভিন্ন। একটি উদাহরণ আপনি শীতলং ফকিরের নাম শুনেছেন, হুমায়ুন আহমেদের সিনেমায় শীতলং ফকিরের গান উনি ব্যবহার করেছেন। গৌতম ঘোষ তার মনের মানুষ সিনেমায় সৈয়দ শাহনুরের গান ব্যবহার করেছেন। সৈয়দ শাহনুর যে গানটি লিখছেন সেটি হচ্ছে বন্ধু তোর লাইগারে আমার তনু জোর জোর, মনে লয় সাইরা যাইতাম থুইয়া বাড়ি ঘর। এই গানটা নাগরি লিপিতেই লেখা, এই বাণীটা নাগরি অ্যালফাবেটে লেখা। সিলেট অঞ্চলের যে কোনো লোকগান বা মানে এই পুঁথি, এইগুলো হচ্ছে যে অঞ্চলে মানুষ রচনা করেন তার সমাজ ব্যবসাটাকে তারা উপজীব্য করেন। যেহেতু পুঁথি বা লোকগানগুলো উদ্দিষ্ট মানুষ হচ্ছেন সাধারণ মানুষ। আধুনিক গান এবং লোকগানের মধ্যে তফাৎ আছে। আধুনিক গান হচ্ছে নাগরিকদের জন্য মানে বিবেচনায় নিয়ে রচয়িতারা লেখেন, কিন্তু লোকগানগুলো রচনার মুখ্য মানে ভোক্তা থাকেন ও টার্গেটেড সাধারণ মানুষ, অঞ্চলে না সাধারণ মানুষ, একেবারে মানে গণমানুষ যাকে আমরা বলি। তো গণমানুষের ভাষায় এই গানগুলো লিপিবদ্ধ হয়েছে। আর এগুলো লেখার বর্ণমালা হিসেবে আমি যদি না বলতাম যে এই গানটি অন্য একটা অ্যালফাবেটে লেখা হয়েছে, তাহলে আপনি ধরে নিতেন এই গানটি বাংলা বর্ণমালায় লেখা হয়েছে। অর্থাৎ নাগরি লিপিতে বাংলা বর্ণমালাটার আকার আকৃতিকে পরিবর্তন করে
সম্পাদনা করে, পরিমার্জনা করে, সংক্ষিপ্ত করে, জটিলতা মুক্ত করে একটা বর্ণমালা করা হয়েছে। এইটার নাম না সিলেটি নাগরি লিপি, কিন্তু এটা ওর অক্ষর হচ্ছে সরেয়া, রস্যই, রস্যৌ, ক, খ, গ, আকারটাই ভিন্ন। আচ্ছা আচ্ছা। ব্যবহার, বাক্য নির্মাণ ইত্যাদি সব কিছুই আমাদের বাংলা ভাষার যে ব্যাকরণকে মান্যতা দিয়ে পরিমার্জন পরিবর্ধন করে জিনিসটাকে সহজ সরল মানুষের সামনে। এটার উদ্দেশ্য ছিল গণশিক্ষা। মানে বাংলা লিপিতে পড়ালেখাটা খুব জটিল ছিল, এখনো জটিল। আপনি দেখবেন যে খুব সহজে বাংলা, কোনো বিদেশি খুব সহজে বাংলা শিখতে পারেন না। আচ্ছা। যারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ ভাষা ইনস্টিটিউটে পড়ালেখা করেন, অনেক বিদেশি আছেন, তারাও যখন বাংলা বলেন দেখবেন যে তারা ঠিক মানে অনেক বছর পর ঠিক অত ঠিক করে বাংলা উচ্চারণ করতে পারেন না। বাংলা আসলে খুব জটিল একটা বর্ণমালার মানে তৈরি একটা ভাষা। এইটাকে আপনি আজকে থেকে 50-60 বছর আগে বাংলা একাডেমি এদেশে দাবি উঠেছিল যে, বিশেষ করে ভাষাতাত্ত্বিকরা দাবি তুলেছিলেন নাগরি লিপিকে সংস্কার করা হোক, বাংলা লিপিকে সংস্কার করতে হবে। তখন বাংলা একাডেমি একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটি সংস্কার কমিটি কয়েক দফা সুপারিশ করেছেন যে বাংলা বর্ণমালার এই জায়গাগুলোতে কাজ করে এটাকে সংস্কার করে আধুনিক করা যায়। তারা যা যা সংস্কার প্রস্তাব করেছেন তার সবগুলোই সিলেটি নাগরি লিপিতে 500 বছর আগে সংস্কার হয়ে আছে। দারুণ বিষয় জানতে পারলাম আপনার মাঝে। আসলে আমাদের সময় স্বল্পতার কারণে আমি নাগরি লিপিতে আরও জানার আগ্রহ ছিল, কিন্তু আমি চলে যাচ্ছি। আসলে বইমেলা কি আসলে বইয়ের প্রসার এবং বই বিক্রিতে উপযুক্ত কিনা? আমরা পার্শ্ববর্তী দেশেও যদি লক্ষ্য করি, আসলে লেখক গবেষকরা বইমেলাকে জন্য উদ্যোগ নিয়ে থাকে, কিন্তু আমাদের দেশে আসলে সরকারি পর্যায়ে উদ্যোগগুলো নিতে হয়। আসলে আমি আরেকটু জানতে চাবো যে একজন বই লেখক বা গবেষক আসলে নতুন যারা আসবে তারা কি এটাকে পেশা হিসেবে নিতে পারবে কিনা? আসলে লেখালেখি আমাদের এই অঞ্চলে কখনো পেশা ছিল না। আচ্ছা। যারা ধরেন আমাদের জীবনানন্দ দাশ, উনিও পেশায় অধ্যাপক ছিলেন। আপনি আমাদের হুমায়ুন আজাদ একজন নমস্য লেখক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বিকল্প কোনো একটা পেশার জন্য আসলে আমাদের এই জনপদে যে লেখালেখি থেকে একজন লেখক যে রয়্যালিটি বা একজন শিল্পী যে রয়্যালিটিটা পাবেন, সেইটা দিয়ে যদি তার জীবন সুন্দরভাবে নির্বাহ করতে পারেন, তাহলে তিনি সেটাকে পেশা হিসেবে নিতে পারেন। কিন্তু আমাদের এই ভূখণ্ডের বাস্তবতা হচ্ছে যে আমরা চিরকালই এই অঞ্চলের মানুষ পাট বিমুখ ছিলাম। আচ্ছা। এইটার মানে অতীতের তুলনায় এখন মানে সেই পাট বিমুখতার পরিমাপ করলে দেখা যাবে যে অনেক বেশি বেড়েছে। কিন্তু এই নয় যে এই জনপদের মানুষ মানে খুব বেশি পড়ুয়া ছিলেন। আর না, আমাদের শিক্ষা দীক্ষার ইতিহাস খুব বেশি প্রাচীন না। আচ্ছা। আমরা ধরেন বাঙালি মুসলমান, যেহেতু আমরা এই ভূখণ্ডে বাঙালি মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ, বাঙালি মুসলমানের আধুনিক শিক্ষার মানে প্রতি তাদের এটা ছিল, দীর্ঘ সময় অনীহা ছিল। আচ্ছা। এই গত 150 বছর হলো বেগম রোকেয়ার প্রভাব কিংবা ওইখানে বাস্তবতাকে উপলব্ধি করে আমরা আধুনিক শিক্ষা গ্রহণ করতে গেলাম। এই কারণে আমরা এই অঞ্চলের মানুষ, আপনি দেখবেন আমাদের সাহিত্য মুসলমানদের হাতে খুব বেশি মানে সাহিত্যিক খুব উল্লেখযোগ্য বেশি সাহিত্যিক পাওয়া যায় না। এর কারণ হচ্ছে যে আমাদের মধ্যে শিক্ষা দীক্ষার বা পাঠ অভ্যাসের যে ইয়েটা ছিল এটা কমই ছিল। তো এখন সেই জায়গা থেকে আপনি যেটা প্রশ্ন করেছেন যে কখনোই পেশা হিসেবে নেওয়ার মতো করে মানে লেখালেখিকে কেউ নিতে পারেননি। যে পরিমাণ পাঠক তার বই কিনলে বইয়ের সম্মানী থেকে তিনি তার জীবনযাপন করতে পারবেন রয়্যালটি থেকে, সেই পরিমাণ বই এখানে বিক্রি হয় না। এখন অনেকে ব্যক্তি উদ্যোগেও কিন্তু বইকে ব্যক্তি উদ্যোগে চিরকাল রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম বইটি বলাকা 1913 সালে সম্ভবত এটার নাম বলাকা, আমি ভুল না করে থাকলে, সেই বইটি তিনি তার নিজের উদ্যোগে বের করেছিলেন। মানে প্রকাশকরা একজন লেখককে মানে আমাদের এখানে ইনস্টিটিউশনাল প্রকাশনা প্রতিষ্ঠানগুলো, আমি নিজে একজন প্রকাশক, তারপরে বলবো যে প্রকাশকরাও ইনস্টিটিউশনাল কোনো দায়িত্ব পালন করতে মানে খুব ভালোভাবে ব্যর্থ হচ্ছে। সময় পরিবর্তন হচ্ছে, যুগের তালে তালে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। এই বিষয়টি আসলে আলোর মুখ দেখবে, অনেকে হয়তো পেশা হিসেবে নেবে। এবং আমি নাগরি লিপিবিদ, আপনি একজন, আপনার কাছ থেকে আজকে নাগরি লিপি নিয়ে অনেক কিছু জানলাম, আর অনেক কিছু জানানোর ছিল দর্শককে, হয়তো সময় স্বল্পতার কারণে জানাতে পারলাম না। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজকে। আপনাকে ধন্যবাদ, আর আমাদের যারা শুনলেন এতক্ষণ সেই সব প্রিয় দর্শকদেরকে ধন্যবাদ জানাবো। সবাইকে অনুরোধ করবো বইমেলায় যাবেন এবং বই কিনবেন। বই মেলাটা একটা ভ্রমণের জায়গা নয়, হাতে করে একটি বই নিয়ে আসবেন। আপনি আজ পড়তে পারেন, রেখে দিবেন,
আপনি না পড়তে পারেন, আপনার উপহার সন্তানরা হিসেবে পড়বে, অথবা কাউকে উপহার হিসেবে দেবেন। বইয়ের সাথে থাকুন, সুন্দর জীবনের সাথে থাকুন। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন হ্যাপনিং পয়েন্ট, আমাদের সাথে যুক্ত ছিলেন জনাব মোস্তফা সেলিম। আমরা বইমেলা নিয়ে কথা বলছিলাম, যেটি তিনি বলছিলেন বই কিনুন, না হয় বই উপহার দিন, এবং বই আপনার মননকে উন্নত করবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।